আর আমি যখন ওই বীর যোদ্ধা বালকদের নাম জিজ্ঞেস করলাম, তখন ওরা খুব গর্বের সঙ্গে বলল, লব কুশ। লব কুশ? হ্যাঁ, শুনয় না, রূপে লব কুশ, কিন্তু দেখলে মনে হয় সাক্ষাৎ শ্রী রামচন্দ্র। দুটি শরীর, একটি মন। ঘাসের কোণার এক ভাগ কঠোর এবং তেজি, এবং অপর ভাগ সরল এবং কোমল। আমি জানি এই কথা শুনে তুমি অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছ, কিন্তু বলাটাও তো আবশ্যক, কারণ ওই বীর বালকদের দেখে আমার অযোধ্যার রাজকুমারদের কথা মনে পড়েছে। আর মুখ, ওদের মুখে কি আপনি সীতার মুখের কোনো আভা দেখতে পাননি? আর ওদের মাথায় কোনো তিলকও দেখতে পাননি? আমি ওদের মাতার সাক্ষাৎ পেয়েছি, কিন্তু উনি সীতা নন। আর ছবি, আপনি ওদের মধ্যে সীতার কোনো প্রতিচ্ছবি দেখতে পাননি? 40 বছর ধরে আমি আমার কন্যার মুখ দেখিনি। এখন ওর স্মৃতিও ধীরে ধীরে মুছে যাচ্ছে। শুনয় না, আপনি বিশ্রাম করুন। কেন উঠছেন আপনি? আপনি আমাকে নিয়ে চলুন, আমি দেখা মাত্রই সীতাকে চিনে নেব। আমাকে নিয়ে চলুন, নিয়ে চলুন আপনি। তবে কি সীতার পিতা এতটাই অভাগা যে তার কন্যা সামনে থাকলেও সে তাকে চিনতে পারে না? আমি বনুদেবীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আপনি কোথাও যাবেন না, আপনি বিশ্রাম করুন। আপনি অসুস্থ। আমি অসুস্থ? যবে থেকে সীতা চলে গেছে আমি মুহূর্তের মধ্যে চিনে ফেলতাম। আপনি ওই ঋষি কুমারদের খোঁজার জন্য চতুর্দিকে নিজের সৈন্যদের পাঠিয়ে দিন। আমি দেখা মাত্রই ওদের চিনতে পেরে যাব। আপনি কিছু একটা করুন না। আমি খুঁজবো আমার সীতাকে। আমাদের কোথাও যাওয়ার দরকার পড়বে না। আমি ওই ধনুর্বীরদের এখানে আনার ব্যবস্থা করছি। লব দাদা, একটু আগেই তো পরিষ্কার করলাম, আবার এই তুনির নিয়ে বসে আছো কেন তুমি? কারণ আমরা এই তুনির সসম্মানে মিথিলার মহারাজ জনককে ফিরিয়ে দেব। এসো, তুমিও সাহায্য করো। যখন ফেরত দিতে যাব তখন পরিষ্কার করে নেব। দিনে যদি 3 বার ঘষে ঘষে পরিষ্কার করি তাহলে ক্ষয়ে গিয়ে পাতলা হয়ে যাবে এই তুনির। হয়তো ফিরিয়ে দেওয়ার মতন আর কিছু থাকবেই না। তাই? তাহলে মহাবুদ্ধিমান কুমার কুশ, এটা বলো যে স্নান করে কি তুমি ক্ষয়ে গেছো? ক্ষয়ে যেতাম হয়তো, কিন্তু আমি স্নান করার সময় নিজেকে বেশি ঘষাঘষি করি না। রক্ষক কুমার, রক্ষক কুমার কোথায় আছে বলো, আমি এক্ষুনি মেরে ফেলবো। ও রক্ষক কুমার বলছে, রাক্ষস কুমার নয়। ওহো, মন দিয়ে শোনো, এরপর থেকে তুমি যদি আমাকে রাজকুমার বা ধরো রক্ষক কুমার এরকম কিছু বলো, তাহলে আমি গুরুদেবকে বলে দেব তোমাকে বুদ্ধি হওয়ার কোনো ঔষধি দিতে। ক্ষমা রক্ষক, ভুল হয়ে গেছে। আমি তো একটা খবর দিতে এসেছিলাম। একটু আগেই মিথিলার কয়েকজন ঋষি আশ্রমে এসেছিলেন। ওনারা বললেন যে মিথিলায় ধনুর্বিদ্যার একটা বড় প্রতিযোগিতা হতে চলেছে। আমি গুরুদেবকে বললাম যে তোমাদের মতো ধনুর্ধর তো আমাদের আশেপাশের কোনো গ্রামে নেই। তারপর গুরুদেব বললেন যে তোমরা দুজন
অবশ্যই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এখন শুধু ভগবান বাল্মীকির অনুমতি নেওয়া বাকি। দেখো, মহারাজ জনকের তুনির ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়ে গেলাম। আমরা মিথিলায় যাব দাদা। অবশ্যই যাব। তাহলে থামলে কেন? তুনির পরিষ্কার করে ফেলো, না হলে মিথিলা নরেশ বলবেন যে আমরা তার দেওয়া উপহারের সম্মান রাখিনি। হ্যাঁ, ঠিক বলেছ। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক। কথায় শুধু প্রণাম, কিন্তু মুখে চিন্তার ছাপ। বনদেবী, সবার আগে আমার ধন্যবাদ স্বীকার করুন। আপনার পুত্ররা আমার ভাই সোমকর্ণকে বাঁচিয়ে আমাদের অনেক উপকার করেছে। নিজের মিত্রের সহায়তা করা ওদের কর্তব্য ছিল। আর লবকুশ নিজের গুরু ভাইকে সংকটের মধ্যে একা কি করে ছাড়তে পারে? বৎস, তুমি এই গৃহে বড়, শিষ্যদের মন্দিরে নিয়ে গিয়ে পাঠ আরম্ভ করো। আমি আসছি। যথা আজ্ঞা ঋষিবর। চলো। বলুন বনদেবী, কিসের সমস্যা? ঋষিবর, ভগবান বাল্মীকি আমার পুত্রদের মিথিলায় যাওয়ার আদেশ দিয়েছেন। জানি আমি। কিন্তু ঋষিবর, আপনি এটা জানেন না যে আমার মাতা ওদের দেখলেই চিনতে পারবেন। আমি যতটা ওনাকে চিনি তার থেকে উনি আমাকে অনেক বেশি চেনেন। উনি আমার পুত্রদের মধ্যে আমার ছবি অবশ্যই দেখতে পাবেন। রহস্য উন্মোচনের ভয় স্বাভাবিক বনদেবী, কিন্তু আপনার যা সঠিক মনে হবে আপনি সেটাই করবেন। এ সব কিছু সময়ের উপর ছেড়ে দিন। যখন বীজের অঙ্কুরোদ্গমের সময় আসে, তখন ভূমি থেকে তাকে বাইরে আসতে কেউ আটকাতে পারে না। জানবেন, ঠিক বীজের মতোই ওই গুণগুলি যা লবকুশের রক্তে আছে: শৌর্য, বিদ্যা, কৌলিন্য এবং ধর্ম, যা মুছতে চাইলেও মোছে না, আর তা আড়ালও করা যায় না। লবকুশকে মিথিলায় যেতে দিন। স্বয়ং মিথিলায় যাওয়া কি আবশ্যক প্রভু? শুধুমাত্র নিমন্ত্রণিত, যে কেউ যেতে পারে। না সুমন্ত্র, মিথিলায় যাওয়ার কারণ কেবল নিমন্ত্রণ নয়। মিথিলা আমার অপেক্ষা করছে। সীতার সঙ্গে যা হয়েছে, মিথিলা তার জন্য আপত্তি জানায়নি। এই নিমন্ত্রণ পত্র যদি আমি না দিতে যাই, তাহলে ওনারা বিচলিত হতে পারেন। তাছাড়াও মিথিলায় আমার সীতার স্মৃতি রয়েছে। মিথিলার ওই পথ, সেই আঙিনা, বাগান, সেই উপবন, সেই সভা আমি আবারও দেখতে চাই সুমন্ত্র। যেখানে আমার সীতা বড় হয়েছে, যেখানে আমার সঙ্গে ওর দেখা হয়। কত বছর আমার সীতাকে আমি দেখিনি। তার মাতা পিতার আশীর্বাদ নিলে আমার হয়তো মনটা একটু শান্ত হবে। প্রভু, আমারও প্রবল ইচ্ছা সেখানে যাওয়ার। আমার তো সর্বদাই ইচ্ছা ছিল সেই পবিত্র ভূমিকে দেখার, যা এই জগৎকে আর আমার প্রভু শ্রীরামকে মাতা সীতা দিয়েছেন। প্রভু, আপনার আশীর্বাদে আজ আমার এই স্বপ্ন পূরণ হবে। এই কোলাহল কিসের? প্রভু, আমি দেখছি। পথ এতটাও লম্বা নয় কুশ। সে তো ফল্গু নদী পর্যন্ত যাওয়ার পথও অত লম্বা ছিল না, কিন্তু মনে তো হচ্ছিল অনেকটা। আবার যদি সোমকর্ণ হারিয়ে যায় তখন
তুমি যা মকরাসুরের সঙ্গে যুদ্ধ করে শিখেছো সেটাই ব্যবহার করেছিলে রক্তকেতুর জাল থেকে বেরোনোর জন্য। সেইভাবেই আমিও শিখেছি, বেশি করে ভোজন সঙ্গে নিয়ে যাওয়া। হে কুমার কুশ, এইবার কোথাও যাবে না সোমকর্ণ, কারণ এইবার আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গে ওর দাদা আর আমাদের উপগুরু অবস্ত্রাও যাচ্ছেন যে। আর দাদা উপস্থিত থাকতে ভাইয়ের কোনো ক্ষতি কি হতে পারে? তাহলে খাবারগুলো রেখে যাব? আরে না না না, এটা তো অস্ত্রের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ যদি তোমার পেট ভর্তি থাকে তাহলে খিদে ভোলানোর জন্য তোমার অদ্ভুত সব কথা আর বিচিত্র তর্কের বাণ সহ্য করতে হবে না আমাকে। আগেরবার তো গ্রাম তুলে আনার কথা বলেছিলে, এবার না গোটা সংসার তোলার কথা বলো। দাদা, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে আমরা দেবী সীতার নগরীতে যাচ্ছি। সেই উপবন, ওখানকার শিব মন্দির, ওই দরবার যেখানে শ্রীরাম ধনুর্ভঙ্গ করেছিলেন, সব সাক্ষাৎ দেখতে পাবো। দারুণ ব্যাপার না দাদা? ঠিক বলেছ। যা আপনার কার্য তা আপনি করুন, আর বাকিটা সময়ের উপরে ছেড়ে দিন। প্রণাম ব্রাহ্মণদেব, বলুন কি সমস্যা? প্রভু, এনারা মহারাজের জয় হোক। আমি মৎস্যরাজ্য থেকে এসেছি আপনার সঙ্গে মৎস্যরাজ্যের রাজকুমারীর বিবাহের প্রস্তাব নিয়ে। এই দেখুন মহারাজ, উর্বশী আর রম্ভার থেকেও সুন্দরী আমাদের রাজকুমারী। মহারাজ, ত্রিশানুর তরফ থেকেই ছোট উপহার। আমাদের মহারাজ ধন সম্পদের সঙ্গে আপনাকে রাজ্যের 1/4 দিতেও প্রস্তুত শ্রীরাম। আপনাদের সকলের প্রস্তাব উচিত হলেও কিন্তু তা প্রদান করার ধরন অনুচিত, আবার অনীতিপূর্ণ। বিবাহ কোনো বাণিজ্য নয়, যার আধার কেবল সম্পত্তির লেনদেন হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের রাজকুমারীকে অপমান করবেন না। একজন নারীকে ভোগ্যবস্তুরূপে প্রস্তুত করবেন না। নিজের স্বামীকে বেছে নেওয়ার অধিকার কেবল একজন নারীরই থাকে। আপনাদের রাজকুমারীদের স্বয়ংবর আয়োজন করুন। যদি আমার বিবাহের ইচ্ছে হয় তবে আমি স্বয়ংবরে অংশগ্রহণ করতে অবশ্যই আসব। ধন্য আপনি শ্রীরাম, আপনার কথায় আমরা আমাদের ভুল বুঝতে পারলাম। আমরা আপনার আদেশ অবশ্যই পালন করব। ধন্যবাদ। আপনারা অনেক দূর থেকে এসেছেন, তাই অযোধ্যায় কিছুদিন বিশ্রাম নিয়ে তবেই ফিরবেন। অনুমতি দিন। শুধু তাই নয়, মিথিলার গৌরী মন্দিরের উপবন স্বর্গের চেয়েও সুন্দর। নানা রঙের পুষ্প, সরোবর মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো। মাতা, আমার মনে হচ্ছে যেন তুমি মিথিলা আর মহারানী সীতাকে দর্শন করেছ। হ্যাঁ হ্যাঁ, বাল্যকালে গিয়েছিলাম মিথিলায়, কুমারী সীতাকেও দেখেছিলাম। জানো, জ্ঞানের নগরী বলা হয় মিথিলাকে। যখন তুনির ফিরিয়ে দিতে মহারাজ জনকের সঙ্গে দেখা করব, তখন আমরা ওনাকে বলবো যে আমাদের মাতা মহারানী সীতার সখী ছিলেন। মহারানী সীতার নগরী দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না আমি। আরেকটা কথা মনে থাকে জানো, তোমরা দুজন ওখানে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছ, তাই অন্য প্রতিযোগীদের থেকে পৃথক হয়ে থাকবে না। কারণ যদি ওরা জানতে পারে যে তোমরা দুজন মিথিলা নরেশকে চেনো, তাহলে কথা উঠবে।
তোমরা জিতে হয়তো যাবে, কিন্তু অন্যান্য প্রতিযোগীরা মিথিলা নরেশকে পক্ষপাতের জন্য দায়ী করবে। তাই এটাই ঠিক হবে, প্রতিযোগিতা শেষ হওয়া পর্যন্ত তোমরা দুজন ওনার দৃষ্টি থেকে দূরে থাকবে। হ্যাঁ মাতা। কিন্তু শেষে তো আমাদের সঙ্গে ওনার দেখা হবেই। আমরা ওনাকে বলবো যে প্রভু শ্রীরাম আর মহারানী সীতার নামে পত্র লিখে দিতে, যেটা অযোধ্যা পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে আমাদের ওপর। আর সেই অজুহাতে শ্রীরাম আর মহারানী সীতা দুজনেরই দর্শন লাভ করব। অবশ্যই, কিন্তু মহারানী সীতাকে মাতা সীতা বললে উনি অধিক খুশি হবেন। মাতা সীতা? মাতা সীতা? দেখেছো দাদা, কত সুন্দর আয়োজন করেছেন। কত দূর দূর থেকে এই প্রতিযোগিতায় মানুষ অংশ নিতে এসেছেন। মাতা ঠিক যেমন বলেছিল, মিথিলার প্রবেশদ্বার একদম সেরকমই। অযোধ্যার ধ্বজা? তবে কি অযোধ্যার সৈন্যরা আসছে? সৈন্য নয়, ওরা মহারাজের রক্ষক। এটা তো অযোধ্যার সেনার কেবল এক ভাগ। অর্থাৎ ওই দেখো, মহারাজের রথ, ওনার ছত্র। অদ্ভুত, এ তো শ্রীরামের রথ। মনে হচ্ছে শ্রীরামের দর্শন এখানেই পেয়ে যাব। খুব আনন্দ হবে। আমরা ওনাকে বলবো যে আমরা ওনার সবচেয়ে বড় ভক্ত। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমার স্বামী তো ঠিকই বলছেন। যে ব্যক্তি আমাদের কন্যাকে ত্যাগ করেছে নিজের প্রজাদের স্বার্থের জন্য, এমন ব্যক্তিকে জামাতা রূপে সৎকারের কি প্রয়োজন মহারাজ? বিষ্ণু পুরাণ ও মনুস্মৃতি অনুসারে কোশলের রাজা হওয়ার পর শ্রীরাম 11,000 বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন। কোথায় রথ? জয় শ্রীরাম! শীঘ্র চলো দাদা, মনে হচ্ছে আজ শ্রীরামের দর্শন পেয়েই যাব। চলো। শতানন্দ মহাশয়, এ আমি কি শুনছি? এ কি সত্য যে শ্রীরাম স্বয়ং মিথিলায় আসছেন? সম্পূর্ণ সত্য মহারাজ। এই যে সৈন্যদল, অযোধ্যাপতি মহারাজ শ্রীরামেরই, যারা সবসময় মহারাজের যাত্রার সঙ্গেই থাকে। আর আমার এটাও মনে হচ্ছে যে উনি আপনাকে অশ্বমেধ যজ্ঞের জন্য আমন্ত্রণ জানাতে আসছেন। তবে এই সংকেত এবং বার্তা দুই অত্যন্ত শুভ। আজ হঠাৎ এখানে এমনটা হতে চলেছে যা কেউ কখনো ভাবেনি। ভ্রাতা কুশধ্বজ অযোধ্যা নরেশকে স্বাগত জানানোর আয়োজন করুন।
আর কেউ যেন না ভুলে যায় যে উনি আমার জামাতাও বটে। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু মিথিলার রাজকুমারী অর্থাৎ আপনার কন্যাকে যে ত্যাগ করেছে তার কিসের অতিথি সৎকার? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমার স্বামী তো ঠিকই বলছেন। যে ব্যক্তি আমাদের কন্যাকে ত্যাগ করেছে নিজের প্রজাদের স্বার্থের জন্য, এমন ব্যক্তিকে জামাতা রূপে সৎকারের কি প্রয়োজন মহারাজ? এ আপনি কি বলছেন ভ্রাতা কুশধ্বজ? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু সত্যি কথাই তো বলছেন আমার স্বামী। আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে মহারানী সুনয়না উনিও রামের আগমনে খুশি হবেন না। যে ব্যক্তি আমাদের কন্যাকে ত্যাগ করেছে নিজের প্রজাদের স্বার্থের জন্য, এমন ব্যক্তিকে জামাতা রূপে সৎকারের কি প্রয়োজন মহারাজ? ঠিকই বলছেন দেবী চন্দ্রভাগা। অযোধ্যার মহারাজকে বিশেষ স্বাগত জানানোর কোনো প্রয়োজন নেই। সীতা আমায় একটি পত্র লিখেছিল যেখানে ও স্পষ্টভাবে অযোধ্যাপতিকে নির্দোষ বলেছিল। কারণ তখন সে অযোধ্যায় ছিল। ওই পত্রের কোনো মূল্য নেই মহারাজ, মূল্য আছে আমাদের দুঃখের, যা সীতার বিরহের কারণে আমরা পেয়েছি।